ये जो सारे घर हैं ये सब कूड़े के ऊपर ही बने हुए हैं। চারপাশে যতদূর দেখা যায় একটার পর একটা ঘর সবই গড়ে উঠেছে এই আবর্জনার উপর। ঘরের সামনে ঠিক যেন নর্দমা, অন্ধকার, দুর্গন্ধ, বিষাক্ত জলে পূর্ণ। এই একটিমাত্র দৃশ্যই বলে দেয় কেন এই জায়গায় যেসব মানুষ জন্মগ্রহণ করেন তাদের যে গড় আয়ু সেটা অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক কম। এবং এর পার্শ্ববর্তী অঞ্চল মুম্বাইয়ের থেকে এখানকার কিন্তু গড় আয়ু বলতে গেলে অনেকটাই কম। এখানে জন্মালে 40 বছর পার করাটাই যেন অলৌকিক কিছু এখানকার মানুষদের জন্য। এই এলাকার মানুষরা বলেন এখানে জীবন যেন পুকুরের মতো। নেশা পাওয়া সহজ কিন্তু পরিষ্কার জল পাওয়া দুষ্কর ব্যাপার। जितने आसानी से नशा मिल जाता है उतने आसानी से पानी नहीं मिलता। এই জায়গাটি গোটা এশিয়ার সবচেয়ে বড় আবর্জনার স্তূপ, ভিওনার ডাম্পিং গ্রাউন্ড। 200টি ফুটবল মাঠের সমান এই জায়গা এবং এটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, আজ থেকে প্রায় অনেক আগে 1937-38 সালের দিকে। এবং এখানে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় 2 লক্ষের বেশি মানুষ এখানে বসবাস করে। নীল টিনে ঘেরা এই বাড়িগুলো যেন বাতাসে টিকে আছে কোনো রকম। বৃষ্টি নামলেই ছিদ্র দিয়ে জল গড়িয়ে পড়ে, তবুও এক একটি ছোট্ট ছোট্ট এই ঘরগুলোতে কিন্তু 6 থেকে 7 জন মানুষ বসবাস করেন একসঙ্গে। রোজগারের পথ বলতে ছোট আয়নার টুকরো কাপড় লাগিয়ে বিক্রি করাই মেন ব্যবসা। এবং এখানকার শিশুরাও কিন্তু এই সমস্ত কাজে অভ্যস্ত। একটা কাপড়ের জন্য মাত্র তারা কিন্তু পায় সবচেয়ে কম মূল্য, সেটা আপনি আইডিয়া করতে পারবেন না। একটির মূল্য মাত্র 6 থেকে 8 টাকা। जिसमें हर एक कपड़े का उन्हें कुछ 6 से 8 रुपए मिलते हैं। এখানে রাস্তা আর নর্দমার তফাৎ বোঝা অনেক কঠিন। নোংরা জল এখানে রাস্তায় মিশে যায়, কাঠ, দরজার পাটি ফেলে চলার পথ তৈরি করে নিয়েছেন অনেক মানুষ। চারপাশে কেবল জল আর জল। এইখানে এলাকা ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই, তাই কষ্টই যেন এখানকার জীবনের আর এক নাম। স্কুলে যাওয়ার জন্য বাচ্চাদেরও পাড়ি দিতে হয় এই সমস্ত বিপজ্জনক পথ দিয়ে। একটি মেয়ের কথায় জানা যায় যে মাত্র 1.5 বছর বয়সে সে পোলিও আক্রান্ত হয় এবং তার একটি পা অকেজো হয়ে যায়। এবং পরে তারা জানতে পারে যে ভুল ইনজেকশন দেওয়ার পর এরকম ঘটনা ঘটেছে। এবং পরিবার যখন সেই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ তোলে তখন সেই পরিবারের লোকজনকে জেলে পাঠানো হয়। এবং এরকম ঘটনা এখানকার নিত্য সঙ্গী, অস্বাভাবিক কিছু নয়। তবে এখানে সব থেকে বড় যে সমস্যা রয়েছে সেটি হচ্ছে নেশা। এখানে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। नशे की प्रॉब्लम है यहाँ पे बहुत सबसे ज़्यादा प्रॉब्लम तो नशे की है और नशे से ही क्राइम है। यहाँ पे जितनी जातियाँ नहीं उससे ज़्यादा नशे हैं। সবচেয়ে সহজলভ্য জিনিস গাঁজা, সুলি এবং হোয়াইটনার। এবং এই নেশা থেকেই জন্ম হয় এখানে অপরাধবোধ, সহিংসতা এবং পরিবার ভাঙনের গল্প। এক মহিলার চোখ নষ্ট হয়ে গেছে স্বামীর হাতে মার খেয়ে, এবং সে যখন নেশাগ্রস্ত ছিল। क्या हुआ आँख में? वही हमारा बुढ़ा नशा में फाइट मार दिया था, आँख खत्म हो गया। आदमी ने नशे में आँख तोड़ दिया। এই নর্দমার ধারে প্রচুর মানুষ প্রতিনিয়ত হাঁটাচলা করে এবং বাচ্চারা এই নর্দমার উপরেই খেলে। মশার কামড়ে অনেকেই আক্রান্ত হন। জ্বর, টাইফয়েড, ম্যালেরিয়া এখানে যেন নিত্য সঙ্গী। এবং এখানকার পরিবেশে জল নিয়ে কিন্তু সবচেয়ে বড় ভোগান্তি রয়েছে। মাত্র 2 ঘন্টা জন্য জল আসে এই এলাকায় এবং সেটা অপরিষ্কার এবং দুর্গন্ধ। हाँ, लाल पीला पानी आता है। लाल पीला पानी।
इन पाइप से घरों में पीने का पानी आता है रोज 2 घंटे बस, लेकिन यही पाइप्स गटर के नाले के साथ लगी है। জল এখানে এত দামি হয়ে উঠেছে যে এখানকার মানুষ ভাবছেন হয়তো একদিন পেট্রোলের দামে জল কিনতে হবে এখানে। এই যে ঘরটি দেখছেন, এখানে থাকে এক মহিলা, তার ছেলে আত্মহত্যা করেছে। তিনি বলেন আমার কেউ নেই উপরওয়ালা ছাড়া। বৃষ্টির সময় তার ঘর ডুবে যায়, তিনি নিজেই রান্না করেন এবং নিজের জীবন নিজেই চালান। अकेली हूँ, बीमारी है, और एक बेटा था वो फांसी लगा के मर गया, छोटा था। और जो है वो अपने में है, हमको ऊपर वाला है, और आप लोग हैं बस, और कुछ नहीं बेटा। आओ बेटा, ये मेरा घर है, गरीब खाना। ये है एक घर जो दियोनार डंपिंग ग्राउंड का घर है। यहीं पे खाला रहती है, अकेले रहती है, खाना बनाती है, यहाँ पर बर्तन में पानी रखती हैं, यहाँ पर पेशाब का जगह है, और यही कमरा बरसात के वक्त पानी से भर जाता है। এই গলিতে যখন কেউ ক্যামেরার সামনে ভেঙে পড়ে তখন বোঝা যায় যে তার কথা কেউ কখনো শুনেনি বা শুনতে চায় না, না পরিবার না সরকার। ऐसा पहली बार हुआ है कि हमने कैमरा ऑन किया और ऑन करते ही इंसान के आंखों से आंसू आने लग गए। ये बताता है कि उनकी बात कभी किसी ने सुनी ही नहीं, ना परिवार ने सुनी, ना देश ने सुनी। फिर आप बोलोगे कि ऐसी गलियों में, ऐसी जगहों में क्यों वीडियो बनाते हो, ये तो गंदी है। पर क्या यहाँ रहने वाले लोग इंसान नहीं? इन गलियों ने घर दिया है भारत से आए बहुत सारे लोगों को। लेकिन यही गलियां बताती हैं कि मुंबई वो शहर है जो जितना देता है ना, उससे कई ज्यादा हमसे छीन भी लेता है। এই এলাকাটি কিন্তু মুম্বাইয়ের অংশ, কিন্তু এখানে বসবাস করে সেই সব মানুষ যারা সমাজে কোনো জায়গায় স্থান পাননি, ট্রান্সজেন্ডার কমিউনিটি, এই সমস্ত মানুষজন। ট্রান্সজেন্ডার যারা রয়েছেন তারা বলেন যে আমরা আনন্দ দিতে এসেছি, কিন্তু সবাই আমাদের গালিগালাজ দেয় এবং তাড়িয়ে দেয়। পরিবারের কাছেও আমাদের ঠাঁই হয়নি, তাই আমাদের এই জায়গাগুলিকেই বেছে নিতে হয়েছে। दुनिया में भगवान हमको भेजा सिर्फ हंसाने के लिए और हंसमुख करने के लिए, कभी किसी का दिल दुखाने के लिए नहीं भेजा। लोग हमको भगाते, लोग हमको गाली देते, लोग हमको गंदी नजर से, हम वो सबका फिक्र नहीं करते। हम बस एक अल्लाह, एक भगवान के सहारे हम जीते ना। लोगों ने नहीं अपनाए, ना कोई रिश्तेदार, ना भाई बहन। तब मैं इनके पास आई, तब इन्होंने मेरा सपोर्ट किए, मेरी फैमिली वालों से बात। তবে এখানে কিন্তু শুধু অন্ধকার নয়, এর মাঝেও অনেক প্রতিভা রয়েছে। একজনকে দেখা যায় গান গাইতে, এবং সে তার গানের যে জীবন সেটা তার পারফরমেন্স নিয়ে এসে গর্বিত, এবং তার পারিবারিক যে পরিবেশ সেখানে তার বাবা মাও গর্বিত, এবং সে স্বপ্ন দেখে যে একদিন সে লাখো লাখো মানুষের সামনে গান করবে। यहाँ इश्यूज बहुत हैं, तो इसलिए वो लोग भी हैं जो इन इश्यूज से गाने लिखकर रैप बनाते हैं और फिर इन इश्यूज को पूरी दुनिया तक पहुंचाते हैं। शुरू ज़मीं से लेकर सफ़र है आसमां का, कलम की ये कला है सुकून आत्मा का। अंधेरा ज़िंदगी में रैप रोशनी है, मुझे रुकने न देता है साथ साथ माँ का। उम्र की बात ना लोगों से रखती फासला मैं, जो पीठ पीछे कहते जो भी कहती आज ना मैं। सवाल मुझसे करते पर जवाब सुनते नहीं, हाँ काफ़ी जानूँ मैं भी लेकिन खोलूँ राजनामा। जब मैं 5 साल की थी तब से मैंने डायरी लिखना स्टार्ट किया था, क्योंकि मैं अकेली थी, मेरे दोस्त नहीं थे। और फिर उसके बाद वो चीज़ आर्ट फॉर्म में आने लगी, वो डायरी लिखने का तरीका, वो पोइट्री लिखना। उसके बाद मैंने रैप करना स्टार्ट किया। मेरे फादर तो बहुत प्राउड करते हैं, उनके लिए बेटा हूँ मैं। वो हमेशा मुझे पिकअप करने आते हैं रात को, जब भी परफॉर्मेंस हो ख़त्म हो जाती है। এই এলাকাটি মেনলি মুসলিম অধ্যুষিত, এবং এখানে বেশিরভাগ মানুষ, প্রায় 70% মানুষ রোজা রাখেন। তবে এই কথাটা উল্লেখ করার অন্যতম কারণ হচ্ছে যে অন্যান্য জায়গা রয়েছে আমাদের দেশে, সেগুলোর তুলনায় এখানে রোজা রাখাটা কিন্তু অত্যন্ত কঠিন। মানুষ ভাবে এই বস্তিতে কেবল অপরাধ হয়, কিন্তু এই গলিতেই রয়েছে টিউশন সেন্টার, যেখানে 100-রও বেশি শিশু প্রতিনিয়ত পড়াশোনা করে। এই শিক্ষায় তাদের
স্বপ্নের জ্বালানি হিসেবে কাজ করে। मिलेंगे, लेकिन मूवीज ये नहीं बताती कि इन्हीं गलियों में ट्यूशन सेंटर्स भी चलते हैं, जिनमें से एक ये है जो यहीं का यूथ, यहाँ के यूथ के लिए चलाता है। इस एक ट्यूशन सेंटर में 100 से भी ज्यादा बच्चे रोज आते हैं, आशा के साथ पढ़ते हैं। बच्चों को पढ़ना इसलिए ज़रूरी है कि आने वाले वक्त में वो अपनी ज़िंदगी को लेकर, अपनी फैमिलीज़ को लेकर या अपने इलाके को लेकर बेहतर से बेहतर सोच सके, क्योंकि फैमिली को, खुद के लोगों को, आसपास अड़ोस पड़ोस के लोगों को हेल्प कर रहा है, वो बेहतर पढ़ा लिखा है। तो मैं चाहूँगा कि मेरे बच्चे भी एक दूसरे की ताकत बने, ना कि कमज़ोरी बने। লোকে ভাবে এরা বদলাবে না, কারণ এদের স্বভাব খারাপ, এরা অনেক খারাপ মেন্টালিটির, অনেকভাবে নেশাগ্রস্ত। কিন্তু আপনি ভাবুন, যেই পদ্ম ফুল আমরা এত কদর করি, সেই পদ্ম ফুল কিন্তু কাদা ছাড়া জন্মায় না। সুতরাং এই মানুষগুলো পরিবর্তন চায়, এদের মধ্যে অনেক আছে যারা সমাজকে পরিবর্তন করতে চায়, নিজেরা পরিবর্তিত হতে চায়। তবে সমাজ এবং সরকার তাদের কিন্তু সেই সুযোগ বা সুবিধা কিন্তু সঠিকভাবে দেয় না, তাদের পরিবর্তনের সুবিধা এখনো কিন্তু তারা সঠিকভাবে পাচ্ছে না। बहुत ऐसे बच्चे जिनकी बहुत अच्छा टैलेंट है और वो बाहर अपने हालात की वजह से या फिर लोगों की वजह से जा नहीं सकते। अगर कोई चले भी गया, इसे ये बोल के दबाया जाता है, मतलब ये ऐसे एरिया से आया है जहाँ पे ना बहुत मतलब मारकाट होता है, चरस गांजा, या फिर ये भी वही करता रहेगा, तो इस उसको ना पीछे डाला जाता है। এই দিকে দিকে ছড়িয়ে থাকা 300 একরেরও এই আবর্জনার স্তূপ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, এবং সরকার ঠিক করেছে যে এখানে ধারাবীর, এবং আগের ভিডিওতে আমি বলেছি সেটি একটি অন্যতম বৃহত্তম বস্তি এলাকা, এবং সেই ধারাবীর মানুষজনকে এখানে বসানো হবে। এখানে এখানকার মানুষদের সরিয়ে নতুন মানুষকে বিপদে ফেলা হবে। এই পাহাড়ের মানে এই যে ওয়েস্ট আপনারা দেখছেন, এই ওয়েস্ট বা নোংরার যে পাহাড় জমেছে তার উচ্চতা 5 তলা বিল্ডিংয়ের থেকেও বেশি, এবং এটা পরিষ্কার করা একটা দীর্ঘ সময়ের কাজ। এবং এই আবর্জনা থেকেই কিন্তু এখানকার মানুষ সেই আবর্জনা বাছাই করে প্রতিদিনের যে রোজগার সেটা কিন্তু অনেকেই করে থাকেন। এবং দেখা যায় যে এই আবর্জনা পরিষ্কার করতে গিয়ে অনেকে বুলডোজারের নিচে চাপা পড়েন এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন এবং মারাও যান। এখানে দেখা যায় যে একজন বৃদ্ধার হাঁটু ভেঙে গেছে কাজ করতে গিয়ে। पाते ना, चल नहीं पाते, तो को गिर के ना पैर में सब तोड़ के रखे। এই বস্তিতে কেবল দারিদ্র নয়, আছে স্বপ্ন, প্রতিরোধ আর ভালোবাসার গল্প। তবে তার চেয়েও বেশি রয়েছে কিন্তু অবহেলা, যেখানে প্রত্যেকটা ঘর নড়বড়ে, জল বিষাক্ত আর নর্দমা যেন প্রতিদিনের সঙ্গী, যেখানে একটা অসহ্যনীয় পরিবেশ, কিন্তু তবুও এখানে মানুষ বাঁচে, স্বপ্ন দেখে এবং প্রতিবাদ করতে চায়। তাদের গল্প কেউ বলতে চায় না, তবে তারা যদি সুযোগ সুবিধা না পায়, তারা যদি মানুষের নজরে না আসে, তাদের কিন্তু পরিবর্তন হবে না। এবং তারা যদি পরিবর্তিত হতে না পারে, তার প্রভাব আমাদেরও কিন্তু ভোগ করতে হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।